নমস্কার। আমার বই কথা দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের যে পর্বটি আমি করতে চলেছি, যে উপস্থাপনা আপনাদের সামনে রাখবো, সেই উপস্থাপনায় যে বইটি নিয়ে কথা বলবো সেটি মূলত একজন শিষ্যের গুরুর প্রতি তার যে শ্রদ্ধা, খানিকটা তাও বলা যায়। এই পর্বের যে বিজ্ঞাপন যা সমাজ মাধ্যমে দিয়েছিলাম, সেখানে লিখেছিলাম যে ৫৪ বছর আগে প্রকাশিত ২ টাকার একটি বই। কথাটি একদম সত্য। আমার কাছে যে বইটি রয়েছে, যেটি নিয়ে আজকে ছোট করে আলোচনা করব, সেই বইটির দাম ৫৪ বছর আগে ছিল ২ টাকা। এবং ৫৪ বছর আগে, অর্থাৎ আজ থেকে ৫৪ বছর আগে কলকাতার কলেজ স্ট্রিটের মিত্র ও ঘোষ থেকে এই বইটি প্রকাশিত হয়েছিল। এবং সেই সময়কার সংস্করণ, অর্থাৎ ১৯৭২ সালের সংস্করণটি আমার কাছে আছে, এবং সেই সংস্করণটি বিষয়েই এবং বইয়ের যে বিষয়বস্তু তাই নিয়ে সংক্ষেপে কথা বলবো। আজকে আমরা জানি যে রবীন্দ্র জন্মজয়ন্তী, তার যে জন্মজয়ন্তীর সূচনা এবং চলছে, ফলে স্বাভাবিকভাবেই আজকের বইটি বা এই দ্বিতীয় পর্বের বইটির মূল যে কেন্দ্রীয় চরিত্র যদি বলি, তাহলে অবশ্যই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। আমি প্রথমে বইটা আপনাদের দেখাই। এই বইটি ঠিক এরকম। এই হচ্ছে তার বর্তমান অবস্থা বা কন্ডিশন। এটা হচ্ছে ফ্রন্ট কভার, এটা হচ্ছে ব্যাক কভার। এবং অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন যে বইটি আসলে কার সম্বন্ধে এবং কি বিষয় নিয়ে রচিত এবং কে রচনা করেছেন। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটা বিশিষ্ট পর্ব, একটা বিশেষ পর্ব। সেই পর্বের যে জার্নি, তার যে যাত্রাপথ, তাকে আরেকজন সাহিত্যিক, গবেষক, রবীন্দ্র গবেষক, তার চোখ দিয়ে তিনি দেখেছেন। তিনি অন্য কেউ নন, অবশ্যই শ্রদ্ধেয় প্রমথনাথ বিশী। প্রমথনাথ বিশী সম্বন্ধে খুব বেশি বলার কিছু নেই, কারণ তিনি অত্যন্ত পরিচিত আমাদের বাংলা সাহিত্য মহলে, বাংলা সামাজিক মহলে এবং অবশ্যই রাজনৈতিক মহলে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই বইটি, আমি প্রথমে বইটি সম্বন্ধে দুটো একটা কথা বলি, যে সামান্য যে তথ্য সেগুলো দেওয়া দরকার। সেটা হচ্ছে, বইটি ১৯৭২ সালে কলকাতার মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত হয়। এবং এই বইটির যে ভূমিকা, সেই ভূমিকাটি যখন লিখছেন প্রমথনাথ বিশী, সেই ভূমিকাটির শিরোনাম দিচ্ছেন কেন এ প্রচেষ্টা। আমি একদম আগেই বলে নি, বইটির নাম শিলাইদহে রবীন্দ্রনাথ। শিলাইদহে রবীন্দ্রনাথ বইটি, যে সংস্করণটি দেখছেন, এটি হচ্ছে অরিজিনাল প্রথম সংস্করণ, যার মূল্য ২ টাকা। কিন্তু পরবর্তীকালে মিত্র ও ঘোষ থেকে নতুন সংস্করণ প্রকাশিত হয়, যা আমাদের হাতে আছে, অনেকের হাতে। এবং মিত্র ঘোষ ছাড়াও আরো অন্য প্রকাশনা থেকেও এই বইটি প্রকাশিত হয়েছে, এই বিষয়টিকে নিয়ে যে গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রমথনাথ বিশী যখন জন্মাচ্ছেন, তখন যে সময়কাল, সেটা হচ্ছে ১৯০১। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন, আজ থেকে ১২৫ বছর আগে তার জন্ম এই অবিভক্ত বাংলায় এবং অবশ্যই ব্রিটিশ ভারতবর্ষে। এবং মজার ব্যাপার হচ্ছে যে, যখন প্রমথনাথ বিশী শিলাইদহ, শাজাদপুর প্রতিসার, অর্থাৎ যে ঠাকুর পরিবারের বা রবীন্দ্রনাথের পরিবারের যে জমিদারি বা এস্টেট, যা ছিল বিস্তীর্ণ বঙ্গদেশে, সেই সময়ে রবীন্দ্রনাথ যখন সেখানে দায়িত্ব নিয়ে যান, বা তার যে সময়কাল, একটা দশক ধরে ফিরে আসার যে সময়, অর্থাৎ ১৯০১-এ তিনি কবিগুরু বা গুরুদেব ১৯০১-এ সেই এস্টেট থেকে পাকাপাকিভাবে ফিরে আসছেন। আর ঠিক সেই সময়েই বাংলার বুকে জন্মাচ্ছেন তার অত্যন্ত প্রিয় ছাত্র প্রমথনাথ বিশী। কি অসাধারণ একটা কম্বিনেশন, একটা পয়েন্ট, একটা 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 সন্ধিক্ষণ। এবং এই প্রমথনাথ বিশী ১৯০১ সালে জন্মের পর আর কিছুদিন পরে, মাত্র কয়েক বছর পরেই, তিনি পৌঁছে যাবেন নতুন গঠিত, নবগঠিত রবীন্দ্র বিদ্যালয়। রবীন্দ্রনাথের যে কনসেপ্ট, যে এডুকেশনাল কনসেপ্ট থেকে তৈরি হওয়া যে বিদ্যালয়, যা শান্তিনিকেতন, সেইখানে তিনি পড়তে যাবেন শিশুকাল।
এবং শিশুকাল এবং কৈশোরকাল কাটাবেন গুরু বা আচার্য রবীন্দ্রনাথের সান্নিধ্যে। এরপর তিনি পরবর্তী উচ্চশিক্ষা, উচ্চতর শিক্ষা, তারপরে তার রাজনীতি, সমাজনীতি এবং তার সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চা সবটাই বাড়তে শুরু করবে। কিন্তু তার সঙ্গে সারা জীবন, তিনি 1985 সালে প্রয়াত হন কলকাতায়, প্রমথনাথ বিশী। তার সঙ্গে থেকে যাবে রবীন্দ্র গবেষণার ছাপ, রবীন্দ্র চিন্তার ছাপ। সেই জায়গা থেকে প্রমথনাথ বিশী যে আলোকপাত করেছেন তার আচার্য গুরুদেব রবীন্দ্রনাথের যে এস্টেট বা জমিদারি সামলানোর সময়কালকে নিয়ে, সেই খণ্ডটুকুকেই তিনি তুলে ধরেছেন শিলাইদহে রবীন্দ্রনাথ নামক এই পুস্তকে বা এই গ্রন্থে বা এই বইতে। এবং এই লেখার মধ্যে তিনি যখন এই প্রবন্ধ রচনা করছেন, সেখানে একটি মুখবন্ধ করেছেন। আমি আগেই বলেছি যে মুখবন্ধটির নাম, যে তিনি যখন দিচ্ছেন সেখানে দিচ্ছেন, মুখবন্ধটির নাম দিচ্ছেন কেন এ প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টার মধ্যে তিনি যে সময়কালটা ধরেছেন রবীন্দ্রনাথের, যে এস্টেটে যাওয়া এবং তার যে সেই সময় থাকাটা, সেই সময়কালটাকে তিনি ধরতে চেয়েছেন। সেখানে দিয়েছেন 1891 থেকে 1901। 1901-এ পাকাপাকি ভাবে চলে আসে। আমি বইটি সম্বন্ধে কিছু কথা বলবো, কারণ শিলাইদহ বা সাজাদপুর বা প্রতিসারের যে জমিদারি এস্টেট, তার প্রথম দিকে রবীন্দ্রনাথ যখন যান, একেবারে শিশুবেলায় তো গেছেনই, তারপরে যখন পরবর্তীকালে দায়িত্ব নিয়ে যান তখন তিনি রীতিমতো যুবক। এবং সেই সময় রবীন্দ্রনাথ তার সময়কালে এস্টেটে থাকাকালীন যে সময়, সেই সময় তার যে রচনা, সেই রচনাগুলো অভাবনীয় রচনা। রবীন্দ্রনাথের দীর্ঘ 8 দশকের সামান্য বেশি সময়ের যে জীবন বা জীবনকাল, সেখানে সৃষ্টির যে বিশাল যে একটা সম্ভার, সেই সম্ভারে সব থেকে গুরুত্বপূর্ণ বা গোল্ডেন পিরিয়ড বা স্বর্ণ সময় বলা যায় যে জমিদারি দেখার সেই সময়টা। এবং যে কারণে তিনি কখনো কখনো বলতে পারেন বা বলেছেন যে দেখতে গেছেন জমিদারি, আসলে তিনি করতে গেছেন আসমানদারি। তো সেই লেখাগুলো এখানে আছে। আমি লেখা কি কি আছে, কত রকম আছে, সেটা খুব বেশি যাব না, কারণ এই ভিডিওটা দীর্ঘায়িত করব না। একটা ওভারঅল ভিউ দেবো আপনাদেরকে। যারা পড়েননি তারা হয়তো পড়বেন ইন্টারেস্ট পেয়ে, যারা পড়েছেন তারা তো জানেন। আমি চলে যাব যে সোজাসুজি, সেটা হচ্ছে যে এই বইটি মিত্র ঘোষের একেবারেই বাংলা পকেট বই। সেই সময় খুব পপুলার বা জনপ্রিয় বাংলা পকেট বই ছিল এগুলো। তার মধ্যে একটি হচ্ছে শিলাইদহে রবীন্দ্রনাথ, যার দাম ছিল 2 টাকা বা মূল্য 2 টাকা। এবং এই বইটির সূচনাতে, শুরুতে কেন এই প্রসঙ্গ যখন তিনি লিখছেন, অর্থাৎ ভূমিকায়, তার ঠিক সঙ্গে সঙ্গেই রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ম্যাপ। এবং এখানে আমি দেখাবো ম্যাপ দুটি দেখাবো। একটি ম্যাপ অবশ্যই শ্রদ্ধেয় শ্রী সুকুমার সেনের রচনা, যেটা আছে রবীন্দ্র রচনা। সেই রবীন্দ্রনাথ রচনার মধ্যে নদিয়া, পাবনা এবং রাজশাহী মিলিয়ে একটা বড় ম্যাপ বা যে মানচিত্র, সেটি দেখা যাবে। সেটি আমি দেখাচ্ছি আপনাদের। এইটা হচ্ছে সেই ম্যাপটি, নদিয়া, পাবনা এবং রাজশাহী মিলিয়ে যেটা। আর আরেকটি, দ্বিতীয় পাতায়, তার পরবর্তী পাতায় আরেকটি ম্যাপ আছে, যে ম্যাপটি খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ঠাকুর এস্টেটের যিনি পুরাতন কর্মচারী, প্রয়াত পূর্ণচন্দ্র বাগচি, তিনি মূলত শান্তিনিকেতনের কর্মী, তার পরবর্তীকালে হন। এবং তার হাতে আঁকা যে শিলাইদহের যে কুঠিবাড়ি, সেই শিলাইদহের কুঠিবাড়ি কেন্দ্রিক যে অঞ্চল, যে জনপদ, সেই জনপদের এক ধরনের নকশা, সেটিও আপনাদের দেখাচ্ছি। এটিও খুব গুরুত্বপূর্ণ। আমি কেন দেখালাম এই দুটো নিশ্চয়ই আপনারা বইয়ে পাবেন। তার কারণ হচ্ছে বইটি পড়তে পড়তে যখন যাব, খুব অল্প সংখ্যক, এই প্রথম সংস্করণটি 110 পাতার, বইটি যখন পড়তে পড়তে যাবেন বা আমরা যখন পড়ি, তখন দেখি যে একাধারে যেমন সাহিত্য, আহ প্রমথনাথ বিশীর সাহিত্য রস, একজন যোগ্য শিক্ষার্থী বা ছাত্র হিসেবে, মানে আচার্যের একজন যোগ্য ছাত্র বা শিষ্য হিসেবে, রবীন্দ্রনাথের যোগ্য শিষ্য হিসেবে তার যে লেখার ধরন, তার যে সাহিত্য রস, কাব্যপ্রীতি এবং শব্দচয়ন, বাক্য গঠন, সমস্তটার মধ্যে যেমন এক ধরনের সাহিত্য গুণ পাই, একই সঙ্গে অত্যন্ত সহজ সরল ভাবে একটা বিস্তীর্ণ জনপদের তৎকালীন যে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, এমনকি প্রাকৃতিক ও ভৌগোলিক যে চিত্র, সেটা উঠে আসে শিলাইদহে রবীন্দ্রনাথ এই বইটির মধ্য দিয়ে। এবং সেটা পড়তে 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 আমরা পর্ব থেকে পর্বান্তরে যখন যাই এবং পুরো সম্পূর্ণ বইটা যখন শেষ হয়, মনে হয় যেন একটা যাত্রাপথ সম্পূর্ণ হলো বা বৃত্ত সম্পূর্ণ হলো। এবং সেই যাত্রাপথে তিনি যে পর্বগুলো এঁকেছেন বা রেখেছেন, সেই অনেকগুলো পর্ব, সেইগুলোর নাম আমি একটু জাস্ট ছোট্ট করে উল্লেখ করি। যেমন রয়েছে কবি, জমিদার, ভূগোল বিবরণ, কুঠিবাড়ি ও পদ্মাবোট, কবির পদ্মা, চতুর্থ দশক,
দুই পাখি। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে তার কাব্য রচনা এবং তার সাহিত্য রচনার যে অংশগুলি, সোনার তরী, চিত্রা, চৈতালি, গল্পগুচ্ছ, কণিকা, কল্পনা, কথা ও কাহিনী যেটা নাট্যকাব্য, নৈবেদ্য। এরপর এর পর্বগুলো আবার নিরুদ্দেশ যাত্রা, রৌদ্রময়ী রাতি, গৃহস্থালী ও গৃহবিদ্যালয়। এই পর্বটিতে তার বিদ্যালয় স্থাপনের যে ধারণা, তার যে পরিকল্পনা, সেটি সম্পূর্ণ হতে থাকে। এবং আপনারা জানেন 1901-এ যখন উনি এস্টেট থেকে ছেড়ে চলে আসেন, সেই সময়ই গড়ে উঠছে শান্তিনিকেতনের সেই অভাবনীয় পরিকল্পনার রূপায়ণ হচ্ছে। অর্থাৎ সে গড়ে উঠছে শান্তিনিকেতনে বিশ্বভারতীর একটা কনসেপ্ট তৈরি হচ্ছে, বিদ্যালয় স্থাপন হচ্ছে তার নিজস্ব চিন্তাধারায়। এছাড়া আছে বন্ধু সমাগম পর্ব, বন্ধুদের সঙ্গে মেলামেশা, কথাবার্তা, তাদের সঙ্গে যোগাযোগ। আর আছে শিলাইদহ থেকে বিদায়ের শেষ অংশ, এবং সেখানে তার পরিবার, তার পরিজন, আত্মীয়, সাধারণ মানুষ, বিশেষ করে যেটি শ্রদ্ধেয় প্রমথনাথ ঋষি উল্লেখ করছেন, এবং সেটি সত্যি সত্যি যে যদি কেউ পদ্মাকে একেবারে ভেতর থেকে, অন্তর থেকে, তার ভেতরের যে কল্পনা এবং বাস্তব মিশিয়ে দেখতে পারেন, তাহলে তিনি দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময়কালে পদ্মার সঙ্গে তার যে সম্পর্ক। সেই প্রসঙ্গে আমি জাস্ট আর একটা দুটো কথা বলবো। যেমন এই কুঠিবাড়ি ও পদ্মা বোট, আপনারা জানেন যে পদ্মা বোট গুরুত্বপূর্ণ, যে বোটটি তাদের পূর্বজদের থেকে পাওয়া, কিন্তু নাম দিয়েছিলেন তিনি পদ্মা বোট। সেখানে এই এই নীলকুঠি শিলাইদহ নামকরণের জায়গাটি খুব ইন্টারেস্টিং। গ্রামটি এখানে লিখছেন প্রমথনাথ ঋষি কুঠিবাড়ি ও পদ্মা বোট অংশে, গ্রামটির প্রাচীন নাম খোরশেদপুর, শিলাইদহ অপেক্ষাকৃত অর্বাচীন। এই গ্রাম ঠাকুরবাবুরা কিনে নেওয়ার আগে এখানে ছিল একটি নীলকুঠি। প্রবাদ এই যে এই কুঠিতে শেলি নামে এক নীলকর সাহেব ছিল, মনে করা হয়, ধারণা করা হয় শেলি নামে এক নীলকর সাহেব। পদ্মা ও গোড়াই নদীর সঙ্গমস্থলে একটি দহ সৃষ্টি হয়েছিল, সেই দহর সঙ্গে শেলির নাম জুড়ে গ্রামটির নাম দাঁড়ালো শেলিদহ বা শিলাইদহ। তো এরকম কিছু কিছু বিষয় আছে। আবার ধরুন যেমন তার লেখাগুলোর মধ্যে যে, এবং এখানে কিন্তু মাথায় রাখতে হবে শিলাইদহ কেন্দ্রিক তার যাত্রা, কিন্তু সেখানে কিন্তু সম্পূর্ণ এস্টেট, তিনটে যে বিরাট জমিদারি, সে সবটা মিলিয়েই কিন্তু তার লেখালেখিগুলো চলেছে। এটা প্রতিসারেও ছিল, সাজাদপুরেও ছিল, ছোট গল্পের একটা অসম্ভব পথ খুলে দিয়েছিলেন তিনি সেই অংশে থাকাকালীন। তো সেইখানে তার কিছু কিছু যে উদাহরণ আমরা দিতে পারি, যেমন সোনার তরী, চিত্রা, চৈতালি, কণিকা, খনিকা, কল্পনা, নৈবেদ্য, চিত্রাঙ্গদা, মালিনী, গান্ধারীর আবেদন, বিদায় অভিশাপ ইত্যাদি নানান কিছু। তো এরকম যেমন আছে, আবার আরেকটি জায়গায় আমরা দেখতে পাই যে সেখানে আহ মূলত আহ তার যে বিদ্যালয় স্থাপনের যে জায়গা, সেখানে মূলত তার সন্তানরা এবং আত্মীয়রা যখন যায় শেষের দিকে, তখন তিনি ওই পড়াশোনার ব্যাপারে বিদ্যালয় স্থাপন করার চেষ্টা করেছিলেন, এবং সেখানে তিনি আহ মানে তার মতো করে ভাবনা চিন্তা করতে শুরু করেন শিক্ষা ব্যবস্থা, এবং তারপর তিনি ফিরে এসে শান্তিনিকেতনে যে রাস্তাটি নির্মাণ করেন, সেটি তো আমাদের কাছে একেবারেই পরিচিত। এবং আমরা সেটা আজ আজ দেখি তার যে সৃষ্টি। তো এই পুরোটা নিয়ে রবীন্দ্রনাথের যে জার্নি, রবীন্দ্রনাথের যে জীবন, তার 8টা দশকের থেকেও একটু বেশি সময়কালের যে জীবন, তার মধ্যে প্রমথনাথ ঋষি সাহেব তিনি বারবারই এই বইয়ের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন, তার লেখার মধ্য দিয়ে, তার ভাবনার মধ্য দিয়ে, এবং তার যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গুরুদেবের সঙ্গে তার থাকা এবং গুরুদেবকে দেখার, তার সৃষ্টিকে দেখার, তিনি বারবার যেমন বলছেন, তেমনি আমরাও বুঝতে পারি যে যে সময়টায় রবীন্দ্রনাথ শিলাইদহ বা তার পূর্বজদের থেকে পাওয়া জমিদারি বা এস্টেট দেখতে যান, সেখানে তিনি তার সেই খাজাঞ্চির খাতায় যেমন তিনি হিসেব পত্তর করছেন, তেমনি খাতার আরেক পাতায় দুই পাখির যে যে স্বপ্ন, তাদের যে কথা, সেগুলোও নথিবদ্ধ করছেন। ফলে সেখান থেকেই বোঝা যায় যে করতে গিয়েছিলেন জমিদারি, করলেন অনেকটাই আসমানদারি। তো এই হচ্ছে রবীন্দ্রনাথ, এবং সে তাকে ঠিক ঠিক মতো ধরবার জন্য তার সেই সময়টাকে, অর্থাৎ যৌবনকাল, অর্থাৎ বলা যায় 4-এর দশকের একটা নির্দিষ্ট সময়, 40 বছর কালের যে সময়টা, 30 থেকে 40 বছর বা তার সামান্য কিছু সময় ধরে যে তার যে স্বর্ণযুগ, সেখানে লেখা, প্রকৃতির সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে বসবাস, পদ্মা, সেই 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 জনপদের মানুষজনের সঙ্গে মিলেমিশে যাওয়া, সবটা মিলিয়ে একটা অন্য রকম একটা মায়াময় জগৎ এর মধ্য দিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ। এবং তার সেই কালখণ্ডটি যেন মানে আমাদের যে সাহিত্যের ইতিহাসে একটা অনন্য স্থান দখল করে আছে।
তারই একটি ছোট্ট অংশ সুন্দরভাবে সহজ ভাষায় তুলে ধরেছেন আমাদের অত্যন্ত পণ্ডিত গুণী সাহিত্যিক, আহ, শিল্প রসিক এবং অবশ্যই আহ রবীন্দ্র গবেষক প্রমথনাথ বিশি। তো আপনারা এই বইটি যদি কখনো সংগ্রহ করেন, এর বইয়ের নতুন সংস্করণ পাওয়া যায়, যে কোনো জায়গাতেই পাওয়া যায়, আপনারা পড়তে পারেন। যারা পড়েননি, বিশেষ করে তরুণ প্রজন্ম, খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। তার থেকে অনেক কিছু জানা যাবে, সাহিত্য থেকে শুরু করে প্রকৃতি, তার সঙ্গে সঙ্গে ভ্রমণের যে অভিজ্ঞতা ইত্যাদি সমস্ত কিছু আপনারা পড়বেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আবার আরেকটি নতুন বই নিয়ে, অন্য কোনো বই নিয়ে আসবো আমার বই কথার তৃতীয় পর্বে। ততদিন ভালো থাকবেন।